প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট। সাথে আছি আমি সামন্তা। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে সারা দেশে আজ পালিত হয়েছে জাতীয় শোক। আমরা সকলে শোকাহত এবং সংসদ ভবনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তাকে সমাহিত করা হয়েছে কাজী নজরুলের কবরের পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় নিকটস্থ মসজিদের পাশে। সেই সব কিছুর পাশাপাশি ধর্ম অবমাননার দাবিতে একজন হিন্দু শ্রমিককেও মবের শিকার বা প্রেশার গ্রুপের শিকার করে হত্যা করা হয়েছে, সেই খবরটি আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি যে বিএনপির একজন নেতাকে দুর্বৃত্তরা ঘরে তালা লাগিয়ে তার বাচ্চা সহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন এবং সেখানে 7 বছরের একটি মেয়ে নিহত হয়েছে। এই সব কিছু মিলে আসলে দেশের রাজনৈতিক অবস্থা এখন কোথায়, আমরা কোন ব্যাপারে শোক প্রকাশ করব, কোন ব্যাপারে করব না, সেটিও কি আসলে নির্বাচিত এবং শর্ত সাপেক্ষ, সেই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজ দুজন অতিথি আছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, স্বাগতম আপনাকে। আছেন আব্দুল্লাহ আলামিন, যুগ্ম সদস্য সচিব এনসিপি এবং শৃঙ্খলা কমিটির প্রধান, আপনাকেও স্বাগতম। এম আব্দুল্লাহকে দিয়ে শুরু করতে চাই। যেই খবর আজকে দিয়ে শুরু করলাম যে শোকের দিন, সারা দিন ধরে শোক পালন করলাম, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের আসলে উত্থান হয় যে শোক পালন করাও কি আসলে বিভিন্ন দলে বা শ্রেণীতে ভাগ হয়ে গিয়েছে, যে আমরা এর জন্য শোক পালন করব, এর জন্য করব না? ধন্যবাদ আপনাকে। চ্যানেল একটু পয়েন্টে যারা এখন দেখছেন এবং সামনে দেখবেন পরবর্তীতে ভার্চুয়াল জগতে, তাদের সবাইকে অবশ্য শুভেচ্ছা। এই শোকের দিনে না জানানোই ভালো, তারপরে এটা ট্র্যাডিশন অনুযায়ী শুভেচ্ছা জানিয়ে রাখতে চাই। দেখুন, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি এটা কোনো ব্যক্তি নন। তিনি বাংলাদেশের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একজন মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আমরা 1971 সালের 16ই ডিসেম্বর, যেটি মাত্র কয়েকদিন আগেই আমরা বিজয় দিবস পালন করলাম, সে রাষ্ট্রটি যে আজকে 54 বছরে এসেও আমরা যে একটি আধিপত্যবাদী শক্তির নাগপাশ থেকে আমরা মুক্তি পাইনি। আমাদের উপর সব ধরনের খবরদারি, অর্থনৈতিক আধিপত্য, কালচারাল যে আগ্রাসন থেকে শুরু করে আমাদেরকে যেভাবে শাসন করতে চাচ্ছে প্রতিবেশী একটি দেশ, তা থেকে মুক্তি আমাদের এই জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ওসমান হাদি সেই বিষয়টিকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন, যে কারণে পুরো ওসমান হাদির একটি কফিনের পাশে আপনি দেখেছেন আজকে বলা যায় গোটা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আজকে কিন্তু একটি কফিনের পাশে দাঁড়িয়েছে। আপনারা কবে এত বড় একটি জানাজা দেখেছেন? আমার যতটুকু মনে পড়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজাটি এই মানিক মিয়া এভিনিউতে হয়েছিল। তারপরে এত বড় জানাজা অন্তত পক্ষে আমাদের সেভাবে চোখে পড়েনি। এর বাইরে বেশ কয়েকটি জানাজা হয়েছে জাতীয় নেতৃবৃন্দের, এবং আল্লামা শফি সাহেবের জানাজাও বেশ বড় জানাজা হয়েছিল। ঢাকায় অন্যান্য আরও কয়েকজন নেতার জানাজা বাইতুল মোকাররমকে ঘিরেও হয়েছে। কিন্তু মানিক মিয়া এভিনিউ বা সংসদ প্লাজায়, সংসদের দক্ষিণ প্লাজায় এত মানুষের সমাগম, এবং তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে 2টার পরে জানাজা হওয়ার কথা, সেখানে আমরা দেখেছি যে 10টা 11টা থেকেই সেদিকে মানুষের যে স্রোত, মানুষের দল, এবং সেখানে সর্বস্তরের মানুষ ছিলেন। আপনি অবাক হবেন, আমি ফার্মগেট থেকে আমি নিজে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেখানে দেখলাম যে লুঙ্গি পরা অনেক লোক মানুষ আমাদের সাথে হেঁটে যাচ্ছে। আমি তাদের দিকে দেখছিলাম আর ভাবছিলাম যে এরা কারা। দু একজনের সাথে কথা বললাম, তারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা তাদের ভ্যান রিক্সা জমা দিয়ে তারা এই জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছে, এবং মাথায় একটা টুপিও কিনে নেই, কিন্তু আবেগ তারা এই জানাজায়। আমি জিজ্ঞেস করলাম, কেন, আপনি কেন আসছেন? বললো যে আমরা তার ভক্ত। তো এই ধরনের একটা মাস পিপলের কে জানা যায় এভাবে, মানে লাখো মানুষের সম্পৃক্ততা, এটাকে আপনি যদি অন্য 8-10টা, আমাদের দেশ তো এখানে বাংলাদেশটা কিন্তু ঘনবসতিপূর্ণ একটা দেশ, এদেশে আইনশৃঙ্খলাজনিত সমস্যা, হত্যা, এগুলো আমাদের মাঝে মধ্যেই ঘটছে। আমরা কোনোটাই আমরা ছোট করে দেখতে চাই না, প্রত্যেকের জীবনই মূল্যবান, কিন্তু তারপরও কিছু আইকনিক ফিগার থাকে। এই আইকনিক ফিগারের সাথে আপনি যদি
মানে বিক্ষিপ্ত আইন শৃঙ্খলা জনিত কোনো ঘটনাকে আপনি যদি সমান্তরালভাবে আনতে চান, এটা না, মানুষ মনে হয় সমান্তরালভাবে আনছি না, তবে মানুষ মনে হয় বিচ্ছিন্ন ভালোভাবে ঘটনা নেবে না, আসলে কত ঘটতে পারে 1.5 বছর ধরে। মানুষ মনে হয় ভালোভাবে নেবে না। এটা এই ধরনের আইন শৃঙ্খলা কোন দেশে নাই? আপনি আমেরিকাতে দেখেছেন যে প্রায় গুলির ঘটনা ঘটছে। আপনি আমাদের প্রতিবেশী দেশগুলোতে, ভারত একটি বড় রাষ্ট্র, সেখানে প্রতিনিয়ত কিন্তু আপনি যদি মিডিয়া ফলো করেন খুন খারাপির ঘটনা আছে। ওকে, আমরা একটু কিন্তু জননিরাপত্তার জায়গাটাতে আমাদের, যেহেতু আমাদের একটি অরাজনৈতিক জি, জি, সরকার আছে, আব্দুল্লাহ, আমরা সেই সরকারের আমলে আলামিনের কাছে কিছুটা আমরা একটু দুর্বল শুনি। অবস্থা আছে, এটা আমরা অস্বীকার করি না। হাদি নিজে আসলে বলে গিয়েছেন যে তিনি না থাকলে তার সন্তানেরা লড়বে বা ছাত্ররা লড়বে বা তরুণ প্রজন্মরা লড়বে। তো আসলে শোক প্রকাশ সারাদিন ধরে করেছি এবং হাদি আমাদের চেতনায় স্মরণ হয়ে থাকবে এবং তাকে তো আমরা সেই শ্রদ্ধা সম্মানের জায়গা স্মরণ করব সব সময়। সেই জায়গা থেকে একটু দূরে যদি আসতে চাই, এখন কি এনসিপির বিরুদ্ধেও আমরা অনেকবার শুনেছি যে জুলাই চেতনাকে তারা পুঞ্জীভূত করার চেষ্টা করছে। এখন হাদির মৃত্যু নিয়েও আসলে যা শুরু হয়েছে দেশের এখন যে রাজনৈতিক অবস্থা, প্রথম আলোতে আগুন দেওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনগুলো, এখন ছায়ানটের কথা অনেকে বলছে যে ভারতের আধিপত্যবাদ এদের মধ্যে আছে, কিন্তু কেউ কেউ আবার মনে করছে যে আমাদের দেশের কোনো একটা গোষ্ঠী আসলে আমাদের কোনো সংস্কৃতি চর্চাকেই পছন্দ করছে না। সেই ব্যাপারে কি বলবেন? আসলে কি হাদির মৃত্যুটার জন্যই এই উপলক্ষ, নাকি এটা একটি কারণ মাত্র, আগে থেকে প্ল্যান ছিল এসব করার? ধন্যবাদ। আজকে আমাদের রাষ্ট্রীয় শোক চলছে, আমরা তো শোক পালন করছি। শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। আমরা জানাজায় ছিলাম এবং শুরু থেকেই আমরা খুব সেন্সিটিভলি জিনিসটাকে দেখার চেষ্টা করেছি। তো আপনি যেই কথা বলতেছিলেন, ভাইও বলতেছিলেন, যে আসলে শরীফ ওসমান হাদি আমাদের জেনারেশনের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একটা আইকন হয়ে উঠছে। দলমতের মানে ঊর্ধ্বে উঠে উনি নিজেই এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের একজন আইকন এবং সাধারণ সকল জনগণ তাকে ওন করছে। আপনি দেশের প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা ফ্যামিলিতে ব্যাপারটা টাচ করেছে। তো এবং তার মৃত্যুতে আসলে শোকাহত হয় নাই এরকম মনে হয় বাংলাদেশপন্থী মানুষ নাই। তো দলমত নির্বিশেষে, এবং আমরা দেখেছি এই জানাজাতেও সকল দলমতের, বাংলাদেশপন্থী সকল দলের নেতারা উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণ তো উপস্থিত ছিলেন। তো আরেকটা কথা যেটা বললেন যে হাদি ভাইয়ের শাহাদাতকে কেন্দ্র করে যেই কিছু ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো আমরা বলবো যে অবশ্যই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ঘটনাগুলোকে আমরা তো কোনোভাবেই এন্ডোর্স করি না, সমর্থন করি না। এবং শহীদ হাদি আসলে যেটির বিরোধিতা করেছেন, হ্যাঁ, যেই শহীদ সব হাদি, কিছু আমি এটা কথা বলেছেন বলতেছিলাম যে তাই হচ্ছে এখন। শহীদ হাদি নিজেও কিন্তু তার একটা বক্তব্যে স্পষ্টই বলেছেন যে আসলে প্রথম আলো আমি ভাঙতে যাব কেন, বা আমি আরেকটা প্রতিষ্ঠান বানাবো যদি আমার একমত না হয়। আমি একমত নাও হইতে পারি, সমস্যা নেই, কিন্তু আমি প্রতিষ্ঠান বানাবো, আমি ভাঙতে যাব কেন? তো এই ধ্বংসাত্মক কাজের সাথে আমরা আসলে এটা এন্ডোর্স করি না। কেউ যদি ক্রাইম করে, কেউ যদি কোনো ধরনের অপরাধ করে, রাষ্ট্রীয় বাহিনী তাদের দেখবে, আমরা উপযুক্ত জায়গায় আমরা দেবো, কিন্তু এই ধরনের আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড এনসিপি আসলে সমর্থন করে না। আর ছায়ানট বলি, প্রথম আলো বলি, ডেইলি স্টার বলি, আপনারা জানেন যে আমরা প্রথম দিন রাতেও আমরা তবে এনসিপির কাছে গিয়েছি। তো আমরা এই বক্তব্য শুনতে পেয়েছি যে আমরা লাশের বদলে লাশ না, নেব। এনসিপি মাহফুজ আলম বলেছেন, মাহফুজ আলম আমাদের অভ্যুত্থানের একজন লিডার, কিন্তু লাশের বদলে লাশ মানে তো কেউ বলে নাই যে প্রথম আলো জ্বালায় দাও। আমরা ওই কর্মসূচি এন্ডোর্স করি নাই এবং আপনি জানেন জাইমা আপা আজকে ওই স্ট্যাটাসে বলেছেন আমাদের নারী নেত্রীরা ওইখানে গেছেন রেস্কিউ করতে, আমরা নিজেরা গিয়েছি এবং মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম একসাথে গিয়ে রাতের বেলা আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে নিয়ে আসছেন। তো আমরা আবার গতকালকে আমরা প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে আমরা পরিদর্শন করতে গিয়েছি। আমরা বলেছি যে আমরা এই ধরনের কর্মকাণ্ডকে আমরা এন্ডোর্স করি না। লাশের বদলে লাশ বা যেই রেভলিউশনের আলাপটা আসছে সেটা কি? সেটা হচ্ছে মানে এক ধরনের আমাদের যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণ অভ্যুত্থান করেছিলাম, বা এর আগেও বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান, এর আগে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে একটা দেশ হয়েছে। এই অভ্যুত্থানগুলো যেই টোনে হয়েছে, যেই কারণে, যে আকাঙ্ক্ষাতে হয়েছে, আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি। এই জন্য আমাদের বারবার এই বিপ্লবী আলাপগুলো আসে। কিন্তু এটার মানে এই না যে আমি ধ্বংসাত্মক আলাপ, ধ্বংসে প্রভোগ করছি বা কাউকে আমি স্পেসিফিকভাবে বলতেছি প্রথম আলোতে হামলা করো। কেউ কেউ স্পেসিফিকভাবে বলেছে, এনসিপির কেউ না, আপনারা দেখেছেন কোনো কোনো ব্যক্তিবর্গ বা কোনো কোনো দলের ব্যক্তিবর্গ স্পেসিফিক বলেছে। এটা আমরা বলেছি যে তারা দায়ী। এবং এইখানে আরেকটা ব্যাপার স্পষ্ট, সেটা হচ্ছে প্রশাসনের দায়বদ্ধতা। কারণ একটা প্রতিষ্ঠান, প্রথম আলো একটা প্রাইভেট প্রপার্টি, এখানে কেউ যদি আক্রমণ করে এটা প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের।
তো গভর্নমেন্টের বা আইনশৃঙ্খলা বাহিনীর যেই অ্যাকশন থাকার কথা ছিল এটাকে রক্ষার জন্য, একটা সম্পদ প্রাইভেট প্রপার্টি বা একটা প্রতিষ্ঠান রক্ষার জন্য, ওটা আমরা দেখিনি। এবং এটা কিন্তু শুধু আজকে না, আমরা ওই শহীদ শরীফ ওসমান হাদির ঘটনা দিয়েও আমরা এটা বুঝি যে তফসিল ঘটনার পরে একজন প্রার্থী গণসংযোগে আসেন, ওই অবস্থায় প্রকাশ্যে দিবালোকে তাকে রাস্তায় গুলি করে মানে মুমূর্ষু অবস্থায় তাকে হসপিটালে পাঠানো হয়েছে। তাহলে প্রকাশ্যে দিবালোকে নির্বাচনের প্রচারণা চলার সময় তফসিল ঘোষণার পরে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কী করে, ইন্টারিম কী করে, এই সরকার কী করে, আমাদের এখন এগুলো আপনারা নিয়ে এই কথা বলতে হবে। সরকারের আন্ডারে নির্বাচন করতে সেফ ফিল করছেন? সেফিল দেখেন, নির্বাচনটা তো আমাদের লাগবে, কারণ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ, এবং এই আকাঙ্ক্ষায় মানুষ কিন্তু জীবন দিয়েছে। মানুষ হাসিনার পতন চেয়েছে, কিন্তু কেন 16 বছর সে ভোটাধিকার পায়নি, মত প্রকাশের স্বাধীনতা পায়নি। মানুষ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাইতে চায়। নির্বাচনটা আমাদের লাগবে এবং যথাসময়ে নির্বাচন হোক, এটা এনসিপি অবশ্যই চায়। কিন্তু এনসিপি মনে করতেছে যে সরকার বা সরকারের দায়িত্বশীল সংস্থাগুলো এখনও, আমার মনে হয় তারাই চায় না যে নির্বাচনটা যথাযথভাবে হোক বা যথাযথভাবে হওয়ার পরিস্থিতি তৈরি হোক। না হলে তো এইরকম থাকার কথা না, প্রশাসন কাজ করতেছে না, পুলিশ কাজ করতেছে না, হয় মানে যেইভাবে কাজ করার দরকার ওইভাবে কাজ করতেছে না। আমরা এম আব্দুল্লাহর কাছে একটু শুনি। আজকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি প্রথম আলো সম্পাদকের সাথে কথা বলেছেন, ডেইলি স্টারের কথা বলেছেন, কিন্তু যখন আসলে ফেসবুকে উস্কানিমূলক পোস্টগুলো দেওয়া হচ্ছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন এক জায়গায় আসলে শুরু হয়ে গিয়েছে ষড়যন্ত্র। তখন কিন্তু অন্য একটা জায়গায় সেনাবাহিনী বা নিরাপত্তা মোতায়েন করলে হয়তো রক্ষা পেয়ে যেত। এগুলো নিয়ে আসলে প্রথম আলো ডেইলি স্টার অভিযোগও করেছে যে সরকারের সাহায্য চেয়েছে কিন্তু পায়নি গতকাল। এই অবস্থা আসলে কেন সৃষ্টি হয়েছে? সরকার কি তাহলে সুযোগ করে দিল? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি একজন সংবাদকর্মী হিসেবে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানে আক্রমণের, ছোট হোক বড় হোক, আগুন দেওয়া তো অনেক বড় ব্যাপার, একদম ছোট আক্রমণকেও আমি তীব্রভাবে ঘৃণা করি, নিন্দা করি, প্রতিবাদ জানাই। প্রথম আলো ডেইলি স্টার তাদের সম্পাদকীয় নীতির অনেক কিছুর সাথে ব্যক্তিগতভাবে আমারও দ্বিমত আছে। সেটা আমি লিখে সেটা সমালোচনা করব, জবাব দেব, আমি আমার মতো করে আমি জবাব দেব। কিন্তু আক্রমণ করা, সে ভবন জ্বালিয়ে দেয়া, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং সবচাইতে বড় কথা হলো, যারা এই ঘটনা ঘটিয়েছে এই চেহারাগুলো কিন্তু এখনো পর্যন্ত, সেটা আমরা তাদের ভিডিও ফুটেজ দেখেছি, স্টিল ছবি দেখেছি, কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারছে না। একজনের ব্যাপারে আমরা মোটামুটিভাবে এখনো পর্যন্ত জানতে পেরেছি, যিনি নুরুল কবির সম্পাদক, সাহসী সম্পাদক নুরুল কবিরের উপর হামলে পড়ার চেষ্টা করেছেন। তিনি নাকি ইটিভির গলিতে সেখানে একটা চায়ের দোকানের ব্যবসা করতেন এবং মানসিকভাবে এখন ভারসাম্যহীন, এরকম কথা শোনা গেছে। তাহলে এই লোকগুলাকে অর্গানাইজ করে এই আক্রমণে অংশগ্রহণ করালো কারা? এবং সেটার জন্য অবশ্যই সরকারে যারা থাকে তাদের উপর দায় তো বর্তাই। কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই যে এই যে পরিকল্পনা মাফিক, এতে লাভবান হয়েছে কে? যে কোনো ঘটনা ঘটার পরে, ঘটনার যদি আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে না পারি কারা ঘটিয়েছে, তাহলে দেখতে হবে এই ঘটনার সুবিধাভোগী কারা, এই ঘটনায় লাভবান হয়েছে কারা। আমি মনে করি এই যে প্রথম আলো ডেইলি স্টারের এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার এবং অভ্যুত্থানের পক্ষের লোকজনের প্রতি আঙ্গুল তুলে আমরা কথা বলছি। তাহলে এরা তো লাভবান হয় না, লাভবান হচ্ছে পতিত শক্তি। এখানে কোনো একটা উচ্ছৃঙ্খল গোষ্ঠীকে তাদেরকে পরিকল্পনা করে সেখানে নেয়ার চেষ্টা হয়েছে। তার সঙ্গে হয়তো যে পতিত গোষ্ঠী আছে তাদেরও কিন্তু এই দুইটা পত্রিকার উপর প্রচণ্ড রকম কিন্তু ক্ষোভ ছিল। কারণ প্রথম আলো ডেইলি স্টারের নীতিগত জায়গা থেকে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, ইসলামপন্থীদের অনেক রিজার্ভেশন, অনেক কিছু আছে। কিন্তু ইসলামপন্থীরা কখনোই কিন্তু, যারা মেন স্ট্রিম ইসলামপন্থী, কখনোই কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ বা তাদের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক তাদের মুখ দিয়ে আমরা শুনি না। আপনার যদি জানা থাকে আপনি কোট করতে পারেন। কারণ তারা এক্ষেত্রে দায়িত্বশীল, তারা কখনো এভাবে শক্তি প্রয়োগ করে তারপরে পতিত শক্তি তো আমাদেরকে এই হুমকিও দিয়েছে যে নির্বাচন হতে দিবে না। এখন পতিত শক্তিকে যদি আসলে সরকার প্রতিহত না করতে পারে, নির্বাচনটা কিভাবে করবে? না, সরকারকে অবশ্যই সেটা প্রতিহত করতে হবে। আমরা এই ব্যাপারে সরকারের আন্তরিকতার জায়গাটাতে দৃশ্যমান তেমন কোনো মানে ঘাটতি দেখছি না। প্রধান উপদেষ্টা বারবারই এটাকে জোর দিয়ে কথা বলছেন। এটাও আমাদেরকে মানতে হবে যে আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই বাহিনীটা কার এবং কারা এরা এই বাহিনীতে। এখানে কিন্তু আজকে 15-16 মাস গেলেও
এখানে বাংলাদেশের আইন বিধিবিধান অনুযায়ী চাইলেই এখানে 2 লক্ষ পুলিশকে চেঞ্জ করে ফেলা যায় না। এটার একটা নিয়ম মাফিক এই পুলিশ নিয়োগের ব্যাপার আছে, বিডিআর নিয়োগের একটা নিয়ম মাফিক। এবং চাইলেই কি সিদ্ধান্ত নিলে যে ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিলেন যে আমি 2 লক্ষ লোককে পুলিশে ঢুকিয়ে দেবো, এটা কি সম্ভব? সম্ভব না। বিডিআরে ঢুকিয়ে দেবো, সম্ভব না। তো সুতরাং যারা রয়ে গেছে গত 15 বছরে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পনা করে তারা সব কয়টা লেয়ার তাদের যাতে ক্ষমতার জন্য কখনোই হুমকি না হয়, তারা ভিন্ন মতের পুলিশ কর্মকর্তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছেন এবং তাদেরকে পদচ্যুত করেছেন, চাকরিচ্যুত করেছেন এবং একেবারে পরীক্ষা করে করে দলীয় লোকজন, দলীয় ক্যাডারদেরকে এই বাহিনীতে ঢুকিয়েছেন। তো এদেরকে তো বিদায় করা যায় না। আমরা এখন কিন্তু বিএনপিকে সম্ভাবনাময় দল হিসেবে দেখছি। অনেকেই বলছেন বিএনপির একটা স্ট্যান্ড কিন্তু মানুষ আশা করে যে বিএনপি রাস্তায় দাঁড়াবে বা কোনো কিছু যখন ঘটছে সেই নিয়ে কথা বলবে, কিন্তু বিএনপিকে আমরা 1.5 বছর ধরে নিশ্চুপ দেখতে পাচ্ছি। বিএনপি কি নির্বাচনের আগে শুধুমাত্র ভোট হারিয়ে যাবে বা সেই সাহসটা দেখাতে পারছে না, বা যেটি বিএনপি বলছিল যে কম্প্রোমাইজ করে আসছে, এখনো যদি বিএনপি কম্প্রোমাইজ করে তাহলে কি সে ভোটার হারিয়ে ফেলবে না? বিএনপির বিষয়টা দেখেন, বিএনপি যেহেতু পরবর্তী নির্বাচনের ক্ষমতা প্রত্যাশী দল, তাদেরকেও অনেক কিছু ভেবে চিনতে তাদেরকে পা ফেলতে হচ্ছে। তারা কিন্তু বিভিন্ন সময়ে আপনি দেখেছেন একটা ঘটনায় যে সিটি কর্পোরেশনের ঘটনায় বিএনপি কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু ব্যাকফুটে চলে যেতে হয়েছে, কারণ এটা মানুষ ভালোভাবে নেয় নাই। তাদের যে অ্যাগ্রেসিভ ভূমিকাটা সেখানে ইফসাককে কেন্দ্র করে, সেটা কিন্তু মানুষ ভালোভাবে না নেয়া এক পর্যায়ে অনেক অনড় অবস্থান কিন্তু আমরা দেখেছি একদম শীর্ষ পর্যায়ে। কিন্তু একটা পর্যায়ে যখন অনুধাবন করেছে মানুষ ভালোভাবে নিচ্ছে না বিষয়টাকে, তখন কিন্তু ব্যাকফুটে চলে যেতে হয়েছে এবং পিছু হটতে হয়েছে। তো বিএনপির সামনের যে নির্বাচনটা আছে, এই নির্বাচনে যেহেতু এবারের নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন, অতীতে যতগুলো নির্বাচন হয়েছে বিএনপির জন্য একটা সুবিধাজনক অবস্থান ছিল যে আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ। আওয়ামী লীগের মতো একটি সম্পূর্ণ বিপরীতধর্মী ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক মন মানসিকতার যে দল, সেই দলের বিপক্ষে বিএনপির মার্কাটা দিলেই কিন্তু এনটি আওয়ামী লীগ সমস্ত ভোটগুলো কিন্তু সেই এক জায়গায় পড়ে গেছে। আমি শেষ করি, এই কথাটা না হলে ইনকমপ্লিট থাকলে বোঝা। এনটি আওয়ামী লীগ সমস্ত ভোট ধানের শীষে পড়ে গেছে। কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এবারে যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নাই, বিএনপিকে কিন্তু অনেক সতর্কভাবে পা ফেলতে হচ্ছে, কারণ প্রায় কাছাকাছি মতাদর্শের লোকজনের সাথে কিন্তু বিএনপির প্রার্থীদেরকে এবারে ফাইট করতে হবে। এই ফাইট করতে গিয়ে যে এনটি আওয়ামী লীগ ভোটগুলা একচেটিয়া পড়ার জায়গাটা কিন্তু এবারে কিছুটা একটু ভিন্ন প্রেক্ষাপট। সেই কারণে বিএনপি কোনটাতে পা ফেলবে, কিভাবে পা ফেলবে, বিএনপি নেতৃত্বকে কিন্তু অনেক বুঝে শুনে পা দিতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ভুল বিচ্যুতিও আমরা দেখতে পাচ্ছি, যেটা বিএনপির কাছে অনেকের সাধারণ মানুষ, এদেশের জাতীয়তাবাদী মানুষ, জাতীয়তাবাদী ইসলামপন্থী মানুষদের অনেকের আকাঙ্ক্ষার সাথে সাযুজ্য থাকছে না, এমন ঘটনাও ঘটছে। কিন্তু তাদেরকে এবারে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের একটি নির্বাচনের মুখোমুখি হতে আজকে জানাজা থেকে এসেছেন, আমাদের আলামিন ভাইও এসেছেন, আমাদের জামায়াত ইসলামীর শফিকুল আলম লন্ডনের সফর সংক্ষিপ্ত করে, তিনি শফিকুর রহমান দুঃখিত, তিনি লন্ডনের সফর সংক্ষিপ্ত করে এসে জানাজা অংশগ্রহণ করেছেন। এখন আমরা দেখতে পেয়েছি আসলে হাদির কথা যখন আসলো, বিএনপি, জামায়াতে ইসলামী বা সর্বস্তরের জনগণ, এনসিপি থেকে শুরু করে আমরা সবাই একাগ্রতা প্রকাশ করলাম। এখন সেই ব্যাপারে আবার আলটিমেটাম চাওয়া হলো যে বিচারের কি হবে, তো সেটি আপনারা কি আশা করছেন? এখনো পর্যন্ত আসলে যে বিচার চেয়েছে ততটুকু কতটুকু হয়েছে, আর হাদির বিচার কি আমরা পাবো? আমরা তো প্রত্যাশা করব অবশ্যই আমাদেরকে পেতে হবে এই কারণেই যে হাদির উপর এই আঘাতটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদী যে শক্তিটা আছে, দেশপ্রেমিক পুরো শক্তির উপরে এই আঘাত, ব্যক্তি হাদির উপর না। সেটা কিন্তু ব্যক্তি হাদিকে খুন করে বার্তা দেওয়া হয়েছে যে যারা বাংলাদেশপন্থী আছো তাদের সবাই কেউই কিন্তু নিরাপদ না, আমরা কিন্তু চাইলে যে কাউকে যে কোনো সময় লাশ ফেলে দিতে পারি। এই বার্তাটা দিয়ে কিন্তু একটা ভীতির সঞ্চার করার চেষ্টা করা হয়েছে। আমি বিশ্বাস করি তারা ইতিমধ্যে পরাস্ত হয়েছে। যারা এই বার্তাটা দিতে চেয়েছে তাদের এই বার্তাটা তাদের কাছে ভুল প্রমাণিত হওয়ার কথা, কারণ বাংলাদেশের আপামর জনতা হাদির প্রতি যেভাবে সমর্থন দিয়েছে, যে ভালোবাসা দিয়েছে, হাদি যদি 70 বছর বাঁচত, আরও 80 বছর বাঁচত, তাহলে হাদি কি হতে পারতো? প্রধানমন্ত্রী তো হতে পারতো না। যদি আমি ধরি প্রধানমন্ত্রীও হতো, তাহলেও সে যে তার চিকিৎসার জন্য যে প্রটোকল পেয়েছে, তার আজকে জানা যায় যে প্রটোকল পেয়েছে, যেই জায়গায় সমাহিত হয়েছে, এই সম্মান তার কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে সম্মানটা হয় সেটা পেয়েছে। সুতরাং এর মধ্য দিয়ে যারা খুনি চক্র, যারা পতিত শক্তি, স্বৈরাচারী শক্তি, তারা কিন্তু ইতিমধ্যে এক্ষেত্রে
পরাস্ত হয়েছে এবং তাদের নীল নকশা কিন্তু অলরেডি ভণ্ডুল হয়ে গেছে। ভীতি সঞ্চার করার যে চেষ্টা করেছিল ওকে, সেটা আমরা কিন্তু আমরা সফল একটু হয়নি। আব্দুল্লাহ আলামিনের কাছে শুনি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বলেছেন জানাজার পর যে তিনি আসলে হাদির যেসব স্বপ্ন এখনো পূরণ হয়নি সেগুলো বাস্তবায়নে কাজ করবে। তো এই যে আসলে হাদির স্বপ্ন আমরা সকলে মিলে পূরণ করতে চাই, সেই জায়গায় আসলে হাদির বিচারের আলটিমেটাম যেটা দেওয়া হয়েছে সেটি কতটুকু বাস্তবায়িত হবে বলে আপনি মনে করছেন? বাস্তবায়ন তো পরের কথা। আমরা তো আসলে গভর্নমেন্টের যেই ধরনের রেসপন্স দরকার ছিল ওইটাও আমরা দেখছি না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বশীল আচরণ আমরা দেখতেছি না। আমরা যেই সকল অর্গানগুলোর খুব অ্যাক্টিভলি মুভ করার কথা ছিল এই ইস্যুতে আমরা দেখছি না। আমরা সারা দেশে যেই ধরনের মানে আওয়ামী ফ্যাসিস্টদের হুমকি ধুমকি কিন্তু ঠিকই চলছে, যে তারা হুমকি দিচ্ছে, প্রকাশ্যে হুমকি দিচ্ছে। প্রকাশ্যে মানে কি? সোশ্যাল মিডিয়ায়, বা তারা তাদের জায়গা থেকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আজকে হাদি, কালকে হাসনাত, কালকে অমুক, এই ধরনের ঘোষণা দিচ্ছে। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে যে আমরা অ্যাকশন, ওইটা তো আমরা দেখছি না। তো এই ব্যাপারটা আমরা মনে করি যে ডক্টর ইউনূসের সদিচ্ছা অবশ্যই আছে, কিন্তু এই স্টেট অর্গান আসলে সদিচ্ছার সাথে কাজ করছে কিনা এটা নিয়ে আমাদের বড় এবং ধরনের নির্বাচনের সন্দেহ কিন্তু আছে। আর বেশি এবং কিছুদিন আমাদের বাকি নেই। আপনারা তো এখন দলীয় নির্বাচনী প্রধান নাহিদ প্রচারণা ইসলামও করবেন, কিন্তু তাহলে বলেছেন। আপনারা কিভাবে করবেন রাস্তায় যে একটা ভয়ে থেকে থেকে? জি, আমি যেটা বলতেছিলাম যে আমাদের দলীয় প্রধান নাহিদ ইসলামও কিন্তু বলেছেন যে এই সরকারের কোনো অংশই আসলে এই ধরনের বিশৃঙ্খলারে প্রমোট করেছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। ভাই একটা কথা বলতেছিলেন যে আসলে বিএনপি বা বড় দলগুলোর ভেবেচিন্তে মাঠে পা ফেলতে হয়। আমরা একটু বলবো যে ভেবেচিন্তে পা ফেলতে গিয়ে আমি যদি পাই না ফেলি তাইলে আমার জন্যই। আমার সারা রাত ধরে ঢাকা শহরে এক ধরনের বিশৃঙ্খলা অরাজক পরিস্থিতি চললো। দায়িত্বশীল দলগুলো যারা বড় দল নিজেদের দাবি করে তারা যদি স্টেপ নিত, নেতাকর্মীদের নামাতো, এটা তো অনেকটা, হ্যাঁ আমার ইন্টারিম, আমরা তো বলতেছি যে প্রশাসন কাজ তার জায়গা থেকে করে না, কিন্তু বড় দলগুলোরও তো একটা দায়িত্বশীলতার জায়গা আছে। তারা যদি মানে স্টেপ নিত আমার মনে হয় অনেকটা এটা মানে ট্যাকেল দেওয়া সম্ভব ছিল। যেমন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে, আমরা একটা নবীনদের দল, আমরা আমাদের জায়গা থেকে শাহবাগে আমরা মানে অবস্থান নিয়েছিলাম ওই রাত্রে, এবং কোনো যাতে বিশৃঙ্খল জনতা কোনো দিকে মুভ না করে আমরা বারবার রিকোয়েস্ট করতেছিলাম। এরপরে যখন এই ধরনের ইনসিডেন্ট ঘটছে আমরা দ্রুত প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিসে গিয়েছি, সাংবাদিকদের রেস্কিউ করার ক্ষেত্রে হেল্প করছি। আমরা নুরুল কবির ভাইয়ের সাথে দেখা করতে গেছি এবং তাকে উদ্ধার করে আমরা নিয়ে আসছি। তো এটার আমরা ক্রেডিটের কিছু না, কিন্তু এটা আমাদের দায়িত্ব। নুরুল কবির ভাইও তার দায়িত্ব পালন করতে এই ডেইলি স্টারে গেছিলেন। প্রত্যেকে দায়িত্ব বলি, কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ বড় দলগুলোর কাছে বেশি আশা করি, ওই জায়গাটা আমরা দেখিনি। আরেকটা কথা যেটা বললেন যে নির্বাচনের পরিবেশ আমরা কিভাবে মাঠে যাব, এই ফেয়ারটা তো আমাদের আছে। কারণ হচ্ছে এই একটা শঙ্কা আমাদের আছে যে আসলে এখনো নির্বাচনের যেই পরিবেশ, যেই উৎসব মুখর, 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচনটা হওয়ার কথা ছিল অনেক উৎসব মুখর পরিবেশ। আপনি দেখেন তফসিল হয়েছে, অনেক দিন হয়েছে, এখনো কি ওই উৎসব মুখর ফিলিংসটা আছে? একদম না, যতটুকু ছিল সেটুকু কিন্তু সেইটুকু হারিয়ে নাই। যাচ্ছে। মানে প্রার্থীদের আপনি দেখেন মুভমেন্ট বা ইলেকশনের যেই ভাইবটা কিন্তু ক্রিয়েট হয়নি। এটাই আমাদের জন্য আশঙ্কার, যে গভর্নমেন্টই কি চায় কিনা যে আসলে ইলেকশনটা হোক, বা যারা আমাদের স্টেক হোল্ডার তারাই চায় কিনা আসলে ইলেকশনটা হোক। আমরা তো চাই যথাসময়ে ইলেকশনটা হোক। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অবশ্যই নির্বাচনের দরকার, যথাসময়ে নির্বাচনের দরকার। আমরা চাই এই উপযুক্ত পরিবেশটা তৈরি করবে গভর্নমেন্ট। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আছি। আপনারা ইউটিউব, ফেসবুক সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা ইমাম আব্দুল্লাহর কাছে আবারও শুনবো, এই যে আলামিন যেটি বললেন যে বিএনপির কাছে যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে আশা করছে জনগণ হয়তো একটু সাহস পেত, যারা সাধারণ জনগণ, যাদের কোনো এজেন্ডা নেই, বিএনপির কাছে আশা করছে যে তারা রাস্তায় যে একটু প্রতিহত করবে বা সরকারকে প্রশ্ন করবে। বিএনপি কি আসলে সে আশার জায়গাটা নষ্ট করে ফেলছে? শুধু বিএনপি কেন, যারা আগামীতে ক্ষমতা প্রত্যাশী, আমি তো দেখছি যে বিএনপি ক্ষমতা প্রত্যাশী না, জামাতও ক্ষমতা প্রত্যাশী। প্রত্যেকের ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য যে প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে দেশে যাতে একটা সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে আমাদের বহুল কাঙ্ক্ষিত 17-18 বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, ব্যালটে সিল দিতে পারে নাই, ব্যালটের সামনে যেতে পারে না, একটা প্রজন্ম পুরা ভোট কীভাবে দেয় সেটাও জানে না। ধরুন আপনাদের মতো বা এই জেনারেশনের একটা ভোট ব্যালটের সামনেই যায় নাই, ভোটের সিল দেওয়ার সিস্টেমই হয়তো তাদেরকে প্রথমবারের মতো দেখতে হবে। তো সুতরাং এরকম একটা প্রত্যাশার জায়গায় একটি নির্বাচন তো হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আগামী ফেব্রুয়ারির যে 12 তারিখে যে নির্বাচন ঘোষিত হয়েছে সেই নির্বাচন হওয়ার কোনো বিকল্প নাই। এ ব্যাপারে কারো যদি দ্বিমত থাকে তাহলে বুঝতে হবে যে তিনি বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করেন না। নির্বাচন তো সবাই আসলে চায়, তবে এই যে ভোটটা দিতে পারবে না, কিনা এই সংখ্যাটা তো আছে। চাওয়ার মধ্যেও ভেদাভেদ
ভেদাভেদ আছে, চাওয়ার মধ্যে অন্তর দিয়ে কে চায়, কে লোক দেখানোর জন্য চায়, এই বিষয়গুলো মূল্যায়ন করার জায়গা থাকতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপি, যেটা উনি বলছিল যে ওনারা গেছেন প্রথম আলো ডেইলি স্টার যখন আচ্ছা, হামলা আপনি একজন সাংবাদিক হয়। হিসেবে যদি আপনার কাছে জানতে চাই, জাতীয় প্রেস ক্লাবের ইলেকশনটা কেন থেমে গেল? এটা তো খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটা নিয়ে আমি ওই কথাটা শেষ করতে পারি না, ওটা শেষ করে আপনাকে এটা বলছি। আচ্ছা, ওটা করে তো এরপর পরে সেটা উত্তর দেন। যেটা বলছিলেন যে যে ওনারা গেছেন যে বিএনপি যায় নাই, আমি আসলে সত্যিকার অর্থে আমিও সেটা একমত যে এখানে প্রায় 2 ঘন্টা ধরে সেখানে তাণ্ডব চললো। BNP দুটো ফেসবুকে দুটো প্রতিবাদ দুটো জানিয়েছে, দুটো রাজপথে শীর্ষ নামেনি। মিডিয়া এবং বিএনপি, ওই দুটো মিডিয়ার সাথে বিএনপির সম্পর্ক এখন খুবই ভালো। যদিও একটা সময় এই মিডিয়াগুলো বিএনপিকে ভিলেন, বিএনপি নেতাদেরকে ভিলেন বানানোর ক্ষেত্রে, চোর বানানোর ক্ষেত্রে, হাওয়া ভবন কেন্দ্রিক অনেক কিছু ভূমিকা আছে। এটা সময়ের বিবর্তনে তাদের মধ্যে সেই কষ্টবোধটা, যে দূরত্ব, এগুলা মিটে গেছে। এখন তাদের সাথে খুবই ভালো সম্পর্ক আমি যতটুকু জানি। তাহলে কেন সেখানে তেজগাঁও থানার একটা দলের 100 লোক কি সেখানে গিয়ে দাঁড়াতে পারতো না যে তোরা কারা এই মিডিয়াতে হামলা করছিস? সেটা করে নাই। একই সঙ্গে জামাতেরও তাৎক্ষণিকভাবে যদি যে ফোর্স আছে তারা যদি সেখানে ডেপ্লয় করে বলতো যে তোরা কারা এখানে মিডিয়াতে হামলা করছিস, এটার দায় তো করেনি কেন? আমাদের উপর আসবে। এই করেনি কেন, এটার উত্তর তো তারা দিতে পারবেন। কিন্তু আমি মনে করি এসব ক্ষেত্রে হয় কি, একটা হয়তো শঙ্কার জায়গা দুটো হতে পারে। এক হচ্ছে যে এটা করে আমাদের কি লাভ, এটা ডক্টর ইউনূসের দুর্নাম হবে, আমরা ডক্টর ইউনূসকে সেভ করার আমাদের কি কাজ, যা হয় ড্যামেজ হলে তো ডক্টর ইউনূস সরকারের হবে অন্তর্বর্তী, এই একটা মানসিকতা আছে কিনা আমি নিশ্চিত না। যদি তবে এর আসলে এর বাইরে প্লিজ আমি আপনি একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক, একজন সাংবাদিক বন্ধু যখন মরে যাবে তখন তো শুধু সরকারের ক্ষতি হ্যাঁ, হবে না, আমি একটা আমি মানুষের আমি জীবন চলে আসছি যাবে। আসছি যে সেখানে হতে পারে যে এই একটা মানসিকতা, দৃষ্টিভঙ্গি হতে পারে, আমরা কেন সেখানে গিয়ে আমরা বুক পেতে দেব। সেখানে যদি একটা পরিস্থিতির শিকার হয় তখন আবার সেটা কিভাবে সেটা মানুষ দেখবে, কিভাবে গোলাটে একটা হইতে পারে। আরেকটা হতে পারে যে সেখানে আসলে তো এই ধরনের পরিস্থিতিতে এমন পরিস্থিতি হয় যে কে পক্ষে আসছে কে বিপক্ষে আসছে এটা বোঝাও অনেক সময় সমস্যা হয়। যে এই জন্য অনেকে সে একটা পরিস্থিতির আগে কেউ এই ধরনের মানে ইয়ের মধ্যে, সহিংস পরিস্থিতির মধ্যে এগিয়ে যায় না। এটাও বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব হচ্ছে যে একটু কুল ডাউন হোক তারপরে যাব। এনসিবি যে যাওয়ার কথা বলছে তারাও কুল ডাউন হওয়ার পরেই গেছেন, আগে কিন্তু গিয়ে সেখানে থামানোর জন্য না, সেই না, চেষ্টাটা থামানোর জন্য গেছেন অনেক পরে। আমরা তো পুরো বিষয়টা ফলো করেছি, আমি অভিযুক্ত করছি না, তাও তো গেছেন, কিন্তু অন্যরা তো যায় নাই। রাতে কি বিএনপির শীর্ষ পর্যায়ে 2-1 নেতা সেখানে যেতে পারতেন না, যেমনটি এনসিপি গেছে, জামাতের 2-1 নেতা সেখানে গিয়ে দাঁড়াতে পারতেন না, পরে গিয়ে সহানুভূতি জানিয়েছেন, কিন্তু রাতে গেলে ড্যামেজটা হয়তো আরও কম হতো। আমি যেটা বলতে চাই যে এ ধরনের মিডিয়াগুলো, কোনো মিডিয়ার উপর হামলা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা স্পষ্ট বার্তা সরকারের পক্ষ থেকে যেমন দিতে হবে, আমরা নাগরিকরা যারা আমরা মিডিয়ার পক্ষে, মিডিয়ার সঙ্গে কাজ করি, আমাদেরও সব জায়গা থেকে আমাদের মধ্যে যে রাজনৈতিক ভেদাভেদ আছে, রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা আছে, এগুলা ভুলে গিয়ে যে কোনো মিডিয়া আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে সে পাশে দাঁড়ানোর, যেমনটি নুরুল কবির চেষ্টা করেছেন সেখানে গিয়ে, এবং তিনি হেনস্থার শিকার হয়ে উনি কিন্তু লস করেন নাই, তিনি কিন্তু গেইনই করেছেন। তো সুতরাং যদি সেখানে নুরুল কবিরের সাথে যদি আরও 3 জন সম্পাদক থাকতেন, আরও 5 জন সম্পাদক ছুটে যেতেন, তাহলে কিন্তু পরিস্থিতিটা সেটাও আমাদের জন্য একটা সান্ত্বনার জায়গা হতো। যদিও এ ধরনের উচ্ছৃঙ্খল জনতা যারা বিভিন্ন এজেন্ডা নিয়ে আসছে তাদের সাথে মিশে গিয়ে পতিত শক্তি তাদের পুরনো আক্রোশ মেটাতে চেয়েছে, এই বিষয়গুলো থাকতে পারে এর মধ্যে, তদন্তের মধ্য দিয়ে আশা করি সেগুলো বেরিয়ে আসবে। সরকারের দায়িত্ব এখন কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন প্রেস ক্লাবের প্রশ্নের উত্তর দিনে কিন্তু সেটা পরে দিচ্ছি, আপনি যান ওইদিকে বামে যাবেন। আচ্ছা, আমরা একটু কথা বলে এসে আবার শুনবো। আব্দুল্লাহ আলামিন, এই যে আমরা একটা ভীত স্বতন্ত্র অবস্থার কথা বলছি না, যে রাস্তায় নামার আগে ভয় পাই বা প্রতিবাদ করার আগে ভয় পাই, যেটি এম আব্দুল্লাহ বললেন, এই জায়গা থেকে আমাদের রিকভারি পরে কিভাবে হবে? যদি এভাবে চলতে থাকে আস্তে আস্তে তো আমরা অবনতির দিকেই যাচ্ছি। আসলে আমরা রাস্তায় নামতে বা প্রতিবাদ করতে ভয় পাই না, কিন্তু আমরা বলতেছি এটা হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, এবং এই ভয়ের পরিবেশ সবাইকে প্রভাবিত করছে। এবং 5 আগস্টের পরে আসলে আমরা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ, আমরা ওই ম্যাসাকার দেখার পরে আমাদের জেনারেশনও ওয়ান কাইন্ড অফ আমরা কিছুটা ট্রমাটাইজড। তো এই জায়গা থেকে আমাদের কনস্ট্রাকটিভ কাজ করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলো বা আমাদের যারা সুশীল সমাজের মানুষ আছেন, নাগরিক নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকের পজিটিভলি আসলে এঙ্গেজ হতে হবে। কারণ যারা এই ধরনের অপকর্ম করতেছে তার অবশ্যই বিচার হতে হবে, কিন্তু সে তো আমার দেশের মানুষ, সে কেন করতেছে এই জিনিসটাও নিয়েও কাজ করতে হবে।
কারণ এই মোটিভগুলো তো বাজে মোটিভ, এগুলো তো আস্তে আস্তে আমাদের রাজনীতিকে আরও খারাপ দিকে নিবে। কারণ এই ধরনের এই সংখ্যাটা যদি বাড়তে থাকে, মানে কিছুদিন আগেও বা মনে করেন 5-7 বছর আগেও তো এই ধরনের ইস্যু এত মানুষ নামছে, রাস্তায় নামছে কনস্ট্রাকটিভ তবে এই যে পলিটিক্যাল বিচার কারণে বহির্ভূতভাবে নামছে। মেরে ফেলা হ্যাঁ, এগুলো কিন্তু কিন্তু বিচার এখন অনেক বেড়ে বহির্ভূতভাবে গিয়েছে। যেই হামলা বা একজন আমাদের একজন হিন্দু ধর্মাবলম্বী একজনকে আমরা দেখলাম, শ্রমিক, উনি ময়মনসিংহের ভালুকায়, আমি আজকে দেখলাম যে উনি নাকি অ্যারেস্ট ছিলেন, তাকে নাকি পুলিশ কাস্টডি থেকে নিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে। আমি শিওর না, আমি একটা নিউজে দেখলাম। তবে যেই কিন্তু ভিডিওটি আমরা যেভাবেই দেখেছি হয়েছে, আসলে এটি কিন্তু দেখার হ্যাঁ, মতো এটা না, দেখার মতো এবং না। ব্লাসফেমির তো আইন আছে। অবশ্যই। তো সেটি আইনের হাতে একটা সোপর্দ না মানুষ করে যদি জনগণ অপরাধ কেন? করে তাকে অবশ্যই আইনের হাতে সোপর্দ করতে হবে, আইনে উপযুক্ত বিচার হবে। যদি আইনে উপযুক্ত বিচার না হয়, আমরা বিচার বিভাগের কাছে ওটা দাবি করব বা আমরা প্রশাসনের কাছে দাবি করব। কিন্তু মানুষ তো আইন এভাবে হাতে তুলে, তাইলে আমরা যেই সিভিলাইজ সোসাইটি বা আমরা যেই সমাজ, যে আমরা একটা উন্নত বাংলাদেশ বা একটা নাগরিকদের মর্যাদার বাংলাদেশ তৈরির কথা বলতেছি, ওই জায়গায় তো আমরা যাইতে পারবো না। এখন এই কোশ্চেনগুলো আমাদের বারবার ডিল করতে হবে। আসলে এখান থেকে আমাদের পিছনের রাস্তা নেই। আমরা যদি এখন সাহস না দেখাই, আমরা যদি মানে ওই যে যেটা বললাম যে আমাদের সিনিয়র রাজনৈতিক দলরা যারা স্টেপ নেওয়ার আগে 5-7 বার ভাবতে গিয়ে স্টেপই নিচ্ছেন না, এটা আসলে আমরা মনে করি আমাদের জাতির জন্য আরও বেশি মানে খারাপ দিকে নিচ্ছে। স্টেপ নিতে হবে, পজিটিভ স্টেপ নিতে হবে। এম আব্দুল্লাহ কি বলবেন, এই যে এখনকার যে অবস্থা, এগুলো কি আসলে পতিত শক্তিকে আরো বেশি সুযোগ করে দিচ্ছে না একটা প্রোপাগান্ডা তৈরি করার? অবশ্যই অবশ্যই ডেফিনেটলি তাদেরকে ফেরার পথ তৈরি করে দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমি আগে যে জায়গায় ছিলাম ওখানে আর দু একটি মানে একটা অপ্রিয় কথা বলতে চাই, যে আপনি যেটা বলছেন যে কেন মানে সবাই দাঁড়ালো না, সেখানে আপনি দেখবেন যে অতীতে দৈনিক আমার দেশের উপর যে নিপীড়ন নেমে এসেছিল, সম্পাদককে কমান্ডো স্টাইলে অফিস থেকে ধরে নিয়ে তুলে নিয়ে গিয়ে 37 দিনের মতো রিমান্ডে রাখা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাকে মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন ক্যান্টনমেন্ট থানায় তার উপর যে রিমান্ডে নির্যাতনের সময়। তখন আমি আমার দেশের একজন কর্মী ছিলাম, এখনও আমি একটা ছুটিতে সরকারি দায়িত্ব পালন করছি। তো সেখানে আমরা দেখেছি যে তখন তার পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য আমাদেরকে সম্পাদকদের ধারে ধারে ধর্ণা দিতে হয়েছে, এবং সেই ধর্ণা দিতে গিয়ে স্বাক্ষর কালেকশন করতে গিয়ে আমি মরহুম রিয়াজউদ্দিন আহমেদ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সম্পাদক, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি সব সম্পাদকদেরকে ফোন করে করে অনেক রিকোয়েস্ট করে করে এক একজন সম্পাদকের স্বাক্ষর নিয়ে আমরা 13 জন সম্পাদকের একটা বিবৃতি তখন এর বিরুদ্ধে দেয়াতে পেরেছিলাম। কিন্তু বিবৃতি দিয়ে আবার একজন মরহুম, এখন নাই, তিনি তারকা সম্পাদক হিসেবে ছিলেন, তিনি বিবৃতি দিয়ে পরের দিন আবার প্রথম পৃষ্ঠায় সেটার ব্যাখ্যা দিয়েছেন যে আমি এটা এই কারণে দিয়েছি যেটা আমার দেয়া ঠিক হয় না। তো এই যখন মানসিকতা, যখন আপনি একজনের বেলায় চিন্তা করবেন যে তিনি সাংবাদিক কিনা সম্পাদক কিনা, আরেকজনের বেলায়ও তখন এই বিষয়গুলো তখন দাঁড়াবে। তখন যেমন সম্পাদকরা দাঁড়াতে পারেন নাই, এখনও এবারেও দাঁড়াতে পারেন নাই। তখন যেমন আমার দেশ অফিসে প্রেসে তালা লাগিয়ে দেওয়া হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসনের সময় ঘটেছে। কিন্তু তখনও কোনো সম্পাদক, সাংবাদিকরা, কোনো সাংবাদিক সংগঠন তার পাশে দাঁড়ায় নাই। 11 বছর আমার দেশ পত্রিকা বন্ধ ছিল, কেউ একটি টু শব্দ করে নাই, আমরা বেকার ছিলাম 11 বছর। আমার দেশের প্রায় ঢাকার 400-500 কর্মী, সারা দেশের 300-400 কর্মী, তাদের কি ভয়াবহ দুর্দিন গেছে, তখন কেউ জিজ্ঞেসও করে না একটা বার। তো সুতরাং এখন যখন আমরা এই আলোচনাগুলো করি তখন কিন্তু প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো চলে আসে। সংগ্রাম সম্পাদক আবুল আসাদের উপর শুধুমাত্র একটা শহীদ শব্দ ব্যবহার করেছে তার পত্রিকায়, যে কাদের মোল্লার ব্যাপারে এই শব্দ কেন ব্যবহার করলো, এই জন্য সেখানে মুক্তিযোদ্ধা মঞ্চের নামে গিয়ে পত্রিকা অফিসে ঢুকে কর্মস্থলে যখন জমজমাট পিক আওয়ার, তখন গিয়ে সেখানে গিয়ে ভাঙচুর করে ইয়ে করে, আমি সেই ঘটনাটি আমি পুরোটা লাইভ করেছিলাম। ইমাম আব্দুল্লাহ, সেই জন্যই তো আমরা তাদের পতন ঘটিয়েছি, এবং নতুন বাংলাদেশে তো আমরা সেসব চাই সেটাই না। আমি সেটা বলছি, এখন পতন ঘটালাম, কিন্তু আমরা এটাদের পারবে এই কালচার থেকে আমরা বের হওয়ার জন্য প্রত্যেকেরই একটা দায়িত্বের জায়গা আছে। আমরা কিন্তু একতরফাভাবে কোনো কিছু বললে হবে না। আমরা যে যেখানে আছি প্রত্যেকের দায়িত্বটা যদি আমরা মনে করি যে আমরা এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাবো, আমাদের মানসিকতার সংস্কার করব, আমাদের শুধুমাত্র কেতাবি সংস্কার যেগুলো আমরা বলছি এগুলো করলে হবে না, আমাদের মনস্তত্ত্বের সংস্কার দরকার, আমাদের মানসিকতার সংস্কার দরকার। একজন পক্ষ মানি তাকে নির্মূল করে দিতে হবে। এই মানসিকতার জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমি তার সাথে ওনার সাথে আমি দ্বিমত করব, সেটা আমি এভাবে বিতর্ক করব, আমি প্রয়োজনে লিখে তার খারাপ দিকগুলো তুলে ধরবো, কিন্তু তাই বলে তাকে ফিজিক্যালি আমি
আমি অ্যাসল্ট করার অধিকার আমার নাই। আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য যে কথাগুলো আসছে, এখানে আমরা এক একজনের আমাদের দ্বিচারিতা দেখলে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। মত প্রকাশের স্বাধীনতা প্রথম আলোর জন্য একরকম, আনিস আলমগীরের জন্য একরকম, মাহমুদুর রহমানের জন্য একরকম, শওকত মাহমুদের জন্য একরকম, রুহুল আমিন গাজীর জন্য আরেক রকম। এক একজনের স্বাধীনতা তো এক এক রকম হতে পারে না, একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে মত প্রকাশের। সে স্বাধীনতা মানে প্রত্যেক সাংবাদিকের জন্যই, প্রত্যেক ব্যক্তির জন্য বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার স্ট্যান্ডার্ড একটা হতে হবে। কিন্তু আমরা যখন ডবল স্ট্যান্ডার্ড দেখি, একজনের যখন গ্রেপ্তার করা হলো তখন আমরা হই হুল্লোড় করলাম, আরেকজন হলে আমরা বললাম ও তো সাংবাদিকই না, অথচ তিনি তার নিরন্তর লিখে যাচ্ছেন এবং তার যোগ্যতা সাংবাদিক কিনা সেটা তো পত্রিকাই প্রমাণ হচ্ছে, এবং তার পত্রিকা শীর্ষস্থানীয় অবস্থানে আছে, তারপরেও তার সাংবাদিক কিনা এই প্রশ্ন তুলে আমরা তার বিরুদ্ধে আমরা কথা বলছি। এই যে নোংরামি মানসিকতা, আমাদের বিদ্বেষমূলক মানসিকতা, এই মানসিকতার বাইরে আমরা না আসতে পারলে আমরা প্রত্যেকেই ভিক্টিমাইজ হব। আজকে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে, আগামীকাল আমার দেশ হবে না, নয়া দিগন্ত অতীতে হয়েছে, আবার যে হবে না, অন্য সমকাল হবে না। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রথম হলো ঐক্যের জায়গা দরকার। যে কথাটি আপনি বলছিলেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে প্রশ্নটি আপনি করেছেন, এই বিস্তারিত বলার মতো এখানে অবস্থা নাই, কিন্তু সেটা আমি বলি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা সাংবাদিকদের এটা একটা সবচেয়ে মর্যাদার প্রতিষ্ঠান হলো জাতীয় প্রেস ক্লাব। জাতীয় প্রেস ক্লাব একটা মেম্বারশিপের জন্য সবাই একজন সাংবাদিকের এটা একটা আরাধনা রীতিমতো, যে কখন আমি জাতীয় প্রেস ক্লাবের মেম্বার হব তাহলে সাংবাদিকতায় পূর্ণতা পাই, এরকম একটা মানে চিন্তা সবার মধ্যে কাজ করে। সেই জাতীয় প্রেস ক্লাবকে বলা হয় যে গণতন্ত্রের, স্বৈরাচারের সমুদ্রে গণতন্ত্রের আইল্যান্ড। এটা জাতীয় প্রেস ক্লাবের এরকম একটা অভিধা আছে। আমরা সাংবাদিকরা বলি এটা আমাদের দ্বিতীয় গৃহ। সেই প্রতিষ্ঠানে নিয়মিতভাবে নির্বাচন হবে, সেই প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হবে, তাহলে সেই প্রতিষ্ঠানে আমরা গণতন্ত্র চর্চা দেখতে পাবো। সেখানে গিয়ে একটা ক্লাব কি মানুষের জন্য একটা প্রশান্তির জায়গা সদস্যদের জন্য। সেই জায়গাটাতে যদি গণতন্ত্রের চর্চা না থাকে, নিয়মিত নির্বাচন না থাকে, সেখানে যদি এক পেশে সিদ্ধান্ত হয়, একনায়ক পদ্ধতিতে কারো পদ স্থগিত করে দেওয়া হয়, পদ বাতিল করা হয়, তাহলে কি হবে? তাহলে মানুষ যাবে কোথায়? মানুষের একটা নির্যাতিত মানুষ কিন্তু প্রথমেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যাওয়ার চিন্তা করে। কেন চিন্তা করে? মনে করে যে এখানে সাংবাদিকরা আছে, তাদের কাছে আমার মানবাধিকার, মৌলিক অধিকার, যত অধিকারের জায়গাগুলো আছে সেখানে সুরক্ষার জন্য সেখানে যায়। আর সেই ক্লাবেই যদি সেখানে গণতন্ত্র না থাকে, মানবাধিকার না থাকে, মৌলিক অধিকার না থাকে, একজনকে অপছন্দ করলাম, একজন আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা আছে, এই কারণে তার সদস্যপদ স্থগিত করে দিলাম, এ ধরনের চর্চা সবচেয়ে বেদনাদায়ক। অতীতে 2015 সালে আওয়ামী লীগ কিন্তু এই প্রেস ক্লাবকে অন্যায়ভাবে শফিকুর রহমানের নেতৃত্বে দখল করে নিয়েছিল। তারও আমরা যেমন প্রতিবাদ করেছি, এখনও যদি গণতন্ত্রের বাইরে, গণতান্ত্রিক চর্চার বাইরে গিয়ে যারাই এই কাজটি করবেন এবং এটার পেছনে পৃষ্ঠপোষকতা যদি রাজনৈতিক দলের থাকে, অবশ্যই সেই রাজনৈতিক দলের নিন্দা। সেটা যদি আমার বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ হয়, আমার যে আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ রাজনৈতিক দল হয়, আমি অবশ্যই তার প্রতিবাদ করব। কারণ এই ধরনের অনৈতিক, অগণতান্ত্রিক কোনো চর্চাকে আমরা একজন সংবাদকর্মী হিসেবে আমরা সমর্থন করতে পারি। ধন্যবাদ এম আব্দুল্লাহ। আমরা আব্দুল্লাহ আলামিনকে দিয়ে শেষ করব। দেশের কোন জায়গায় আসলে নিরাপত্তা আছে এবং কোন জায়গায় আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো, এমন অবস্থা কি আছে? সব জায়গায় আমাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে হবে। এখন এমন অবস্থা পুরোপুরি তো আসলে নাই, নানান কারণে নাই, কিন্তু আমাদের এই জন্য যদি আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা যেটা মিডিয়ার বারবার ব্যক্তিবর্গ, বলছি, সোশ্যাল রাজনৈতিক সমাজের সব ব্যক্তিবর্গ, দলগুলো একতাবদ্ধ হয়ে সেই অবস্থা আনার চেষ্টা করবে। এখন একতাবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে কিনা? আমরা তো কাজ করেছি, সকল রাজনৈতিক দল একসাথে আমরা গণ অভ্যুত্থান করেছি, বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল। আমরা কেন পারবো না? অবশ্যই পারতে হবে আমাদের। এটা যে আমাদের ক্রাইং নিড, এই জিনিসটা আমাদের আসলে ফিল করতে হবে, না হলে আসলে আমরা কেউই আসলে এই আধিপত্য থেকে মুক্ত হইতে পারবো না। আমরা এই যে ইন্ডিয়ান হেজিমনি, যেই দিল্লির দাসত্ব এতদিন আমাদের উপর চাপায় রাখার আওয়ামী লীগকে দিয়ে একটা প্রচেষ্টা চলছে, এর বাইরে আমরা বেরোইতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই সকল রাজনৈতিক দলের একসাথে এই ব্যাপারে একমত হইতে হবে যে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক স্পারের স্বাধীনতা। যে প্রেস ক্লাবের কথা যেটা বললেন, ভাই বলছেন যে শফিক সাহেবের মাধ্যমে আওয়ামী লীগ দখল করছে, ইলেকশন মানে রিগিং করে, ওইটা যদি আবার অভ্যুত্থানের পরেও কন্টিনিউ হয়, কি পরিবর্তন হইলো? এই কোশ্চেনটা তো মানুষের মনে জাগবে। এই ধরনের পরিস্থিতি হোক কোনো প্রতিষ্ঠানেই আমরা চাই না। এখানে সবগুলো রাজনৈতিক দল, সবগুলো স্টেক হোল্ডার, সকল নাগরিককে তার জায়গা থেকে
আমরা যেমন অভ্যুত্থানে প্রত্যেকে নাগরিকের জায়গা থেকে মর্যাদার প্রশ্নে আমরা যেমন ভয়েস রেজ করছিলাম, এটাই করতে হবে আমাদের। এটা আমাদের নিজেদের, এটাই আসলে শরীফ ওসমান বিন হাদির চেতনা। শরীফ ওসমান বিন হাদি ব্যক্তি, তার অত বড় সংগঠন নাই, সে ব্যক্তি হিসেবে তার ভয়েসটা রেজ করেছে। তিনি একজন সংগঠন আসলে হয়ে উঠেছেন তিনি আমাদের নিজেই জন্য। একটা মাউথপিস হয়ে উঠছেন, নিজেই একটা সংগঠন হয়ে উঠছেন। আমাদের নাগরিকের জায়গা থেকে আমরা যদি এতটুকু সচেতন না হই, এতটুকু ভোকাল না হই, তাহলে আমাদের দেশটা ডেভেলপ করবে না। ধন্যবাদ আব্দুল আলামিন, এম আব্দুল্লাহকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় শোক দিবসে যে আমরা আমাদের শহীদ হাদির প্রতি আবারও শোক জ্ঞাপন করছি এবং শরীফ বিন ওসমান হাদি বা দীপচন্দ্র দাস বা ছায়ানোট বা উদিচি, ডেইলি স্টার, প্রথম আলো, যেই সব কিছুর কথাই বলি না কেন, দেশে যে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে বা প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, সেই সম্পর্কে আমাদের শোক প্রকাশ বা আমাদের দায়বদ্ধতা যেন শর্ত সাপেক্ষ বা নির্বাচিত না হয়, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং আমরা সব কিছু তীব্র নিন্দা জানাই। এই সব কিছু কাটিয়ে উঠে বাংলাদেশ একটি সুস্থ রাজনীতির দিকে আগাবে, সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।